সুধী দর্শক শ্রোতা, আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব কেমন আওয়ামী লীগ চান। কেমন আওয়ামী লীগ চান, এটা একজন আমরা আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং তিনি একজন লেখক, অর্থনীতিবিদ এবং তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক ওমর সেলিম শের ভাইয়ের কাছ থেকে। শের ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ শাল আহমদ লোপা, এবং ধন্যবাদ তোমার অজস্র শ্রোতাদেরকে এবং দৃষ্টিকোণের শ্রোতাদেরকে। আজকের টপিক হচ্ছে আমরা কেমন আওয়ামী লীগ চাই। জি। তার আগে আমার আওয়ামী লীগের যেসব নেতৃবৃন্দ আছে, ইনক্লুডিং আমার মানে নেত্রী আপা, আমার জি। আপা জি। শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের অবস্থান এখন কি, এটা পরিষ্কার করতে হবে। এটা কি আসলে কি আমরা বিরোধী দল, নাকি আমরা সরকারি দল, নাকি আমরা এখন, আমি দল হিসাবে বলছি, আমরা কি এখন নিষিদ্ধ দল? যদিও সরকার অবৈধ সরকার এটা নিষিদ্ধ করেছে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে, সেটা আমি মানি না, এটা আমি বিশ্বাসও করি না যেটা নিষিদ্ধ হয়ে এইভাবে হতে পারে। সে আওয়ামী লীগকে এটা পরিষ্কার করতে হবে যে আওয়ামী লীগের সুপ্রিম লিডার বা বর্তমান যে প্রেসিডেন্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে এবং তার যে বর্তমান যে প্রেসিডিয়াম সদস্য, সেক্রেটারিয়েট সদস্যদেরকে ওপেনলি এসে বলতে হবে আওয়ামী লীগের অবস্থানটা কি। আমরা অনেকেই যারা কর্মী, আমি সে 60 বছর ধরে আওয়ামী লীগের সাথে জড়িত, ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে, আমরা জানি না আওয়ামী লীগের পজিশনটা কি। অনেক কর্মী জানে না আওয়ামী লীগের পজিশনটা কি, তাদের কাছে ক্লিয়ার না। কি শিক্ষিত, কি অর্ধশিক্ষিত, কি এমনি গ্রামের কৃষক মজুর যারা আছে, যারা আওয়ামী লীগের কোটি কোটি লোক আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগের কর্মী আছেন। ভোটারের হিসাবে যদি হিসাব করি তাহলে অ্যাটলিস্ট 5 কোটি আওয়ামী লীগের লোক আছে। তো তাদের কাছে একটা পরিষ্কার বার্তা দিতে হবে নেত্রীর বা সদস্যবৃন্দদের, প্রেসিডিয়াম সদস্যদের, যে আওয়ামী লীগের অবস্থানটা কি। তারপরে আমরা চিন্তা করবো আওয়ামী লীগ কেমন চাই। আওয়ামী লীগ কেমন চাই এক কথা যদি বলি, প্রথমেই আওয়ামী লীগকে বঙ্গবন্ধু যেভাবে 1949 সাল থেকে যে আওয়ামী লীগ শুরু হয়েছিল, তার যে আদর্শ ছিল, সেই আদর্শের যে জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতা এবং সমবন্টন, অর্থনৈতিক অবস্থান এবং আমরা সমাজ ব্যবস্থা, যে একটা ইকুইটেবল সমাজ ব্যবস্থা, যে এই আদর্শটা বিশ্বাস করে, এবং বঙ্গবন্ধুর আর যে আদর্শটা ছিল সেই আদর্শকে বিশ্বাস করে, নীতি এবং পলিসিকে বিশ্বাস করে সে আওয়ামী লীগকে তৈরি করতে হবে। সর্বপ্রথম যেটা দরকার, আওয়ামী লীগের প্রতিটা স্তরে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। দেশে গণতন্ত্র যেমন আসতে হবে, তেমনি রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র আনতে হবে। ব্যক্তি পূজা বন্ধ করতে হবে তৃতীয়ত হচ্ছে ব্যক্তি পূজার থেকে সরে এসে আমরা পলিসির প্রয়োগ করব। যে ব্যক্তি বা যে তরুণ আজকে আওয়ামী লীগের আদর্শ জানে এবং আওয়ামী লীগের নীতিগুলো জানে, আওয়ামী লীগের ম্যানিফেস্টো ভালো করে যারা মুখস্থ করেছে, বা বঙ্গবন্ধুর বইগুলা পড়েছে, বা বঙ্গবন্ধুর লিখিত আমার নিজস্ব বইও আছে, যে তারা সমস্ত ভাষণগুলো যদি তারা পড়ে থাকে আজকেরকার তরুণরা, এবং তারা আওয়ামী লীগের উদ্বুদ্ধ হয়ে থাকে, সেই ধরনের লোকদেরকে আমাদের এগিয়ে আনতে হবে। কারণ গত 16 বছর আওয়ামী লীগের রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সুবিধাবাদী ঢুকেছিল, এবং তাদের উদ্দেশ্য একটাই ছিল ব্যবসা, তারা রাজনীতি করেনি। তো আমাদের দরকার রাজনীতিবিদ। আমি সরকারের পরবর্তী, সরকার যে কোনো দেশে সরকার পড়ে যেতে পারে, আর ফর এক্সাম্পল এই মুহূর্তে বলবো, ভারতের কংগ্রেস সরকার পড়ে গেছে কিন্তু কংগ্রেস অবলুপ্ত হয়নি, কংগ্রেস টিকে আছে। বা কানাডাতে কনজারভেটিভ পার্টি কিম ক্যাম্বেল সহ কেউ জিততে পারেনি, একজন মাত্র ছিল, সে কনজারভেটিভ পার্টিও ধস হয়ে গেছিল, কিন্তু সেই কনজারভেটিভ পার্টি পরবর্তীতে উঠে এসে তারা সরকার তৈরি করেছিল। তো আওয়ামী লীগকে এখন লক্ষ লক্ষ ছেলে মেয়ে, লক্ষ লক্ষ সমর্থক এবং নেত্রী কর্মী, তারা মানে না খেয়ে
রাস্তাঘাটে দৌড়ে বেড়াচ্ছে, তারা এই বাড়ি থেকে ওই বাড়ি, এই বাড়ি থেকে ওই বাড়ি, এই গ্রাম থেকে ওই গ্রাম ঘুরে বেড়াচ্ছে। তাদের জানের নিশ্চয়তা নাই, তাদের খাওয়া দাওয়ার নিশ্চয়তা নাই, তাদের লেখাপড়ার নিশ্চয়তা নাই, লেখাপড়াও শেষ হয়ে গেছে অনেক কর্মীদের। এবং জেলের মধ্যে যারা হাজার হাজার আওয়ামী লীগের কর্মী আছে, তারা কি এখন 1.5 বছর পার হয়ে গেছে, তারা কি মনে করতেছে আওয়ামী লীগ 5 বছর পর ফিরে আসবে, আরো 5 বছর করে থাকবে? তা হতে পারে না, এটা তো একটা দেখতে হবে। এখন আমাদের মধ্যে আমি যেটা পাই, এবং আমার এখানে ক্যানাডার অটোয়াতেও আমি অনেককে দেখেছি, আমাদের আওয়ামী লীগের মধ্যে একটা দল আছেন যারা চাচ্ছে এই মুহূর্তেই আমরা স্ট্রাইক ফোর্স করব, কিন্তু হবে না। আমি একটা কথা এখানে বলতে চাই, নীরব আছে আওয়ামী লীগ এখন, কিছুটা নিষ্ক্রিয় আছে সত্য কথা, কিন্তু মাঝে মাঝেই তারা ঝটিকা মিছিল করেছে, মাঝে মাঝে কিছু অ্যাকশন দেখেছে। এতে দেখা যায় যে আওয়ামী লীগের এই নীরবতাতে কয়েকটা সেক্টর বা কয়েকটা ক্ষেত্রে অনেকের ঘুম হারাম হয়ে গেছে। প্রথমত, অবৈধ ইউনূস সরকারের ঘুম হারাম হয়েছে। দ্বিতীয়ত, জামাতের ঘুম হারাম হয়েছে। তৃতীয়ত, জামাতের তৃতীয় বিএনপিরও ঘুম হারাম হয়ে গেছে। যে আওয়ামী লীগ এত নীরব আছে কেন, কি হচ্ছে? কিছু তো হচ্ছে, কিছু একটা হচ্ছে, এটা আমি জানি, কিন্তু কি হচ্ছে যে আওয়ামী লীগ কর্মীদেরকে এটা করতে পারে না। কেমন আওয়ামী লীগ চাই, সেই প্রশ্নে আবার ব্যাক করে যদি আসি, তাহলে আমি বলবো যে এক, আওয়ামী লীগে গণমানুষের দল, এটা আজকে যে তোমার প্রোগ্রাম এর সাথে বাড়ির সাথে দেখলাম, ওখানে বলা হয়েছে কৃষক, শ্রমিক, কামার, কুমার, মধ্যবিত্ত, উচ্চবিত্ত এবং বিত্তবান সবারই দল হচ্ছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কিন্তু সবাইকে নিয়েই ছিলেন। বঙ্গবন্ধু একটা নীতি ছিল যে উনি আহ যেহেতু সাংগঠনিক ভাবে উনি নিজেই বিভিন্ন লোকের কাছে, জনগণের কাছে গেছিল। এই 16 বছর না, 2016 থেকে বা 2017 থেকে আমি বলবো আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছিল, যেটা নেত্রী তার বক্তব্য বলেছে, জনবিচ্ছিন্ন দলকে সে কর্মীদেরকে এখন তৃণমূল কর্মীদেরকে আগায় আনবেন বলেছেন। কিন্তু ভালো কথা, তৃণমূল আগায় আনতে গেলে আমাদেরকে দেখতে হবে যে যে গ্রামে বা যে ইউনিয়নে, যে ওয়ার্ডে যে সদস্যরা আছে, তারা আওয়ামী লীগের তাদের আওয়ামী লীগের বিশ্বাসী কিনা। ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে দিলে হবে না, এটা আমাদেরকে নিজস্ব ভাবে যেতে হবে। যে যে নেতা হতে চায়, তার নেতা হওয়ার যোগ্যতা আছে কিনা দেখতে হবে। তার টাকা থাকলে তাকে নেতা করে, ব্যবসাকে দিলেই তার নেতা হবে না। হ্যাঁ, আমি কয়েকটা পয়েন্ট বলবো। আওয়ামী লীগ গণমানুষের দল আমি আগে শুরু করেছি। এই দেশটাকে বঙ্গবন্ধু সাধারণ মানুষের দিয়ে তৈরি করে নিচ্ছিলেন, সেই সাধারণ মানুষের কাছে আমাদের ফিরে যেতে হবে, সেইভাবে আওয়ামী লীগকে ফিরে আনতে হবে। এখানে কোনো মোসাবি ভাব বা সালামি চলবে না, ওইভাবে চলতে পারে না। আর কর্মীদের কর্মচারী হিসেবে ভাবা যাবে না। যেটা হয়েছিল, আমি নাম বলতে চাই না, যেসব নেতারা প্রেসিডিয়াম সদস্যরা ছিলেন, তারা ভাবতো কর্মীরা তাদের কর্মচারী। আমি নিজের চোখেই দেখে এসেছি, 2022-এর কনভেনশনে যখন গেছিলাম, বা ধানমন্ডি অফিসে আমি দেখেছি তাদের ভাবছা, আমি চুপচাপ বসে বসে অবজার্ভ করেছি নিজের চোখে, যে তারা কিভাবে কর্মীদের সাথে ডিল করে। এবং টাকার মাধ্যমে কোনো নমিনেশন হতে পারে না। নমিনেশন হতে হবে ওপেন, নমিনেশন হতে হবে যে কোনো পজিশনের জন্য। যে কোনো একজন যদি সংসদ সদস্য বাদে যে কোনো অন্যান্য সদস্য যদি হয়, এবং আওয়ামী লীগের যে সদস্য পদগুলো আছে, প্রত্যেকটা হবে ডেমোক্রেটিক ভাবে। আমরা যখন ছাত্রলীগ করেছি, আমি আওয়ামী লীগের সময় বিদেশে চলে এসেছি, তারপরে তো বঙ্গবন্ধু মেরে ফেললো, তখন আমাদের ওপেন হতো, নমিনেশন সাবমিট করা হতো প্যানেল দিয়ে, তারপরে ভোটাভুটি হতো। ভোটাভুটি ওই জিনিসটা বন্ধ হয়ে গেছে এখন। আমি নেতা, আচ্ছা ঠিক আছে, আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে নেত্রী, আমি চুজ করবো আমার নিজের লোককে। ওই জিনিসটা বাদ দিতে হবে। এরকম আমলেও আমাদের দরকার। সেজন্য আমাদেরকে, আমরা যারা 70 ঊর্ধ্ব হয়ে গেছি বা 60 ঊর্ধ্ব যারা হয়ে গেছে, 50 ঊর্ধ্ব যারা হয়ে গেছে, তাদেরকে 50 ঊর্ধ্ব ঠিক আছে, ওদেরকে কনসেন্ট্রেট করতে হবে। দ্বিতীয়ত, তাদেরকে তরুণ সমাজকে আগিয়ে আনতে হবে। তরুণ সমাজ যারা অনেক ভালো ভালো তরুণ, কিন্তু জেনজির পক্ষে অনেক ভালো ভালো আওয়ামী লীগের লোকজন আছে, তাদেরকে আমাদেরকে বের করে আনতে হবে। আহ দলের একটা মহান আদর্শ ছিল, যা আজ পরিত্যক্ত অবস্থায় আছে। দল কেউ ভালো কিছু বললেই হয়ে যায় সংস্কারপন্থী। এই নীতি, এই মনোভাব বাদ দিতে হবে এবং তোষণ বাদ দিতে হবে।
এভাবে চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আত্মসমালোচনা করতে হবে। আমি কদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে। বঙ্গবন্ধুর প্রত্যেকবার আমাদেরকে বলতেন, তোরা আত্মসমালোচনা করবি, তো নিজের ভুলটা কি সেটা আগে দেখ। সুতরাং ওনার কথা বক্তব্যকে কোট অ্যান্ড আনকোট করে আমি বলতেছি, যে প্রতিটি কর্মীকে এবং যারা নেতা হয়েছেন বা নেতা হতে চাচ্ছেন তাদেরকে আত্মসমালোচনা করতে হবে। তার যদি দোষ থাকে সে নিজের থেকে সরে যেতে হবে, যেটা এই দেশে আছে। এই দেশে লিবারেল পার্টির একটা ক্যান্ডিডেট হতে গেলে তাকে অনেক কিছুর মধ্যে যেতে হয়, তাকে কম্পিট করতে হয় আরো 5 জনের সাথে করে, তারপরে সে একটা নমিনেশন পায়। সে সহজে একটা পজিশনে চলে যায় না। এবার আমি লিবারেল পার্টির ডিরেক্টরের জন্য পজিশনে দিয়েছিলাম, আমি জানি কি রিগেরিয়াস প্রসেস। সেই রিগেরিয়াস প্রসেস সিস্টেমটাকে আওয়ামী লীগের মধ্যে ছিল একসময়, সেইটাকে ফিরিয়ে আনতে হবে। তৃতীয় পয়েন্ট আমি একটা বলবো, দেশ বিদেশে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হাজারো হাজারো নেতা কর্মী আছে, যারা সত্যকারের সৎ এবং ডেডিকেটেড, এবং এবং তাদেরকে অকারণে স্বার্থবাজ বা দখলদারদের করে কবলে তাদের মুখে দূরে থাকতে হয়, কারণ তারা বাধ্য হয় চলে আসতে। তারা সৎ নিতে পার, সৎ কথা তুমি বলবে সেটা তুমি পাবে না। কারণ শাহ আহমদ লোপা যদি যায় এখন বলে যে আমি এইগুলা এগুলা ভালো কথা বলছি, এইটা এইভাবে করা উচিত, তোমাকে বাঁধবে না, বলবে আপনি কোথায় ছিলেন এতদিন। এটা অনেকের ক্ষেত্রে হয়েছে, আমার নিজের ক্ষেত্রেও হয়েছে, আমি অনেকের কাছ থেকে এটা শুনেছি। ওকে, পরবর্তীতে বলবো যে দেশের মানুষের স্বার্থে সম্পর্ক রাখতে পারবে এমন ব্যক্তিকে আনতে হবে। আমরা খালি যে সরকারি গঠন করব তা না, বিরোধী দল থাকতে পারি, বিরোধী দলে থেকে একটা ভালো রোল প্লে করে, সেটা আওয়ামী লীগ এর আগে দেখিয়েছে। এবং বাস্তব দেখতে পেলাম যে যে কারণে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষাটাকে ঢেলে সাজাতে হবে পুরাপুরি। আমার মতে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ, মানে শিক্ষার মধ্যে এমন কিছু দিতে হবে না যাকে পূজা কেন্দ্রিক হতে হবে, যেটা আমি আগে প্রথমে বলেছি, ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি থেকে সমষ্টি কেন্দ্রিক রাজনীতি ফিরে আসতে হয়। মানে সমষ্টি কেন্দ্রিক বলতে কি বুঝাচ্ছি, আওয়ামী লীগের যে পলিসি, যে নীতি, যে নির্ধারণ, তার জানতে হবে। এবং আরেকটা এই কথাকে এই প্রশ্ন আমি তোমার প্রশ্ন যাওয়ার আগে আরেকটা প্রশ্ন এখানে বলে রাখি, প্রজ্ঞা মেধা চিন্তা যারা যেসব তরুণদের আছে বা যেসব নেতাদের আছে তাদেরকে এগিয়ে আনতে হবে, তাদেরকে চান্স দিতে হবে, তাদেরকে অ্যালাউ করতে হবে। খালি যে আর একটা জিনিস যেটা করতে হবে, আমরা কেমন আওয়ামী লীগ দেখতে চাই ভবিষ্যৎ আমি জানি না, এরা তারা যারা চালাতে চাচ্ছেন, যারা করতে চাচ্ছেন, তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনাদের টাকার দরকার পড়ে একটা দল চালাতে গেলে, সত্য কথা, এটা অস্বীকার করার দরকার নেই, কিন্তু সেটার জন্য একটা স্বচ্ছ পরিষ্কার থাকতে হবে, স্বচ্ছতা আনতে হবে, এটার মধ্যে ডোনার সিস্টেম করতে হবে। আপনাদের যে চাঁদা, আপনাদের মেম্বারশিপ আছে, মেম্বারশিপ বাড়িয়ে দেন এবং ডোনার সিস্টেম করেন। এবং ডোনারদেরকে, এই দেশে ডোনাররা পলিটিক্যাল পার্টিতে ডোনেট করে, সবাই ডোনেট করে, $100 $200 প্রত্যেকটা ডোনেট করে। তো এরকম ডোনার সিস্টেম করতে হবে, ডোনার সিস্টেম করলেই তাহলে এগিয়ে যেতে পারবে আওয়ামী লীগ। ওকে, বলো, তুই কিছু বলছিস, সরি। শেঠ ভাই, আপনি বলছিলেন যে আরেকটা বিষয় জেনে নেই। আপনি কি এই যে সজীবদের জয় বা সামাওয়াজের পুতুলের কথা উনি বলেছেন যে ওরা যদি যোগ্যতা প্রমাণ করতে পারে ওরা আসতে পারে, সেটা যোগ্যতা প্রমাণ করতে হবে, আপনি কি মনে করেন? আমি স্পেসিফিক্যালি কারোর নাম বলতে চাই না, এবং একটা কথা এখানে বলতে চাই যে আমি সজীব আর পুতুলের ব্যাপারে আসার আগে আওয়ামী লীগের যে এক্সটেন্ডেড শেখ মুজিবের বঙ্গবন্ধুর যে এক্সটেন্ডেড ফ্যামিলি আছে তাদেরকে পরিহার করতে হবে, তাদের যোগ্যতা থাকুক না থাকুক, তাদের মধ্যে চলে আনা খালি এই ফ্যামিলি। এক্সটেন্ডেড ফ্যামিলি তো বলেছেন, মানে শেখ হাসিনা বা শেখ রেহানার যে ফ্যামিলি তাদের কথা বলেননি। কে কে বলেছে এটা? আপনি বলতেছেন। না, আমি বলতেছি সরি। এক্সটেন্ডেড ফ্যামিলি বলতে আহ আবার যে ইয়ে আছে, কি বলে, মামাতো বোন, চাচাতো বোন, বোন হওয়ার পক্ষে ডিস্টেন্ট কাজিন, বা ওয়াজেদ ভাইয়ের ডিস্টেন্ট কাজিন, এই যে এক্সটেন্ডেড ফ্যামিলি, যেটা সেই এক্সটেন্ডেড ফ্যামিলিকে বাদ দিতে হবে, ফ্যামিলি পলিটিক্স বাদ দিতে হবে পুরোপুরি। আর সজীব ওয়াজেদ জয় এবং পুতুল, এরা দুজনেই শেখ হাসিনার উত্তরাধিকারী, দিয়ে আর ওটা তারা পারতপক্ষে তার সম্পত্তি ভোগ করতে পারে। আর যদি মনে করে
উনি প্রধানমন্ত্রী ছিলেন, সেজন্য আমি প্রধানমন্ত্রী হব। যেটা নেহরু ফ্যামিলিতে হয়েছে, ইন্দিরা গান্ধী হয়েছেন, ইন্দিরা গান্ধীর পরে প্রিয়াঙ্কা বা রাহুল রাহুল হতে চেষ্টা করেছেন, কিন্তু পারে নাই। কেন? আমাদের ইয়েতে তোমার আছে, কি বলে, একটা সিস্টেম আছে যে ফ্যামিলির উত্তরাধিকারে চলে আসতেছে, সেটা যদি তাদের যোগ্যতা থাকে তাহলে নিশ্চয়ই আসবে। যদি যোগ্যতা না থাকে তাকে প্রমাণ করতে হবে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। পুতুলি আসতে চায় আর সজীব ওয়াজেদ আসতে চায়, যারা আসতে চায় তাদেরকে প্রমাণ করতে হবে যে জনগণের সমর্থন তাদের আছে, এবং জনগণের সাথে তাদেরকে কানেক্ট করতে হবে। যদি জনগণের সাথে জনগণের অ্যাসপাইরেশন, জনগণের চাওয়া পাওয়া যদি তারা ফুলফিল করতে না পারে, তাহলে আমি মনে করি না তাদের আসা উচিত। যদি তার বদলে যদি অন্য কেউ যোগ্য থাকে, তার বদলে যদি আমি যোগ্য থাকি ফর এক্সাম্পল, বা তুমি যোগ্য থাকো, তাকে চান্স দেওয়া উচিত। কারণ এই মানে এইভাবে অনেক দেশই হয়েছে, আমাদের এখানে ট্রুডোর ছেলেও হয়েছে একসময়, জাস্টিন ট্রুডো, কিন্তু তার যোগ্যতা দিয়ে হয়েছে, তাদের বিনা যোগ্যতা তো হয়নি। এটা সেই যোগ্যতা প্রমাণটা করতে হবে তৃণমূলের কাছে। অনেক ধন্যবাদ শের ভাই। আমার আসলে এত কাশি হয়ে গেছিল। হুম। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। কেমন আওয়ামী লীগ চাই, আমি আপনাকে এই জন্য জিজ্ঞেস করলাম যেহেতু আপনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। আপনি অটোয়াতেও রাজনীতি, কানাডা আওয়ামী লীগের সাথে যুক্ত আছেন, অটো আওয়ামী লীগের সাথে। আমি এবার যেটা জানতে চাই আপনার কাছে যে এই যে একটা নির্বাচন হবে, ইউনুস নির্বাচন করে ফেলবে, উম, এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি বললেন যে অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, যেটা আপনি শুরুতেই বলেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সেটাকে জনগণ, বিশ্ববাসী মেনে নেবে না। কিন্তু তারপরে তো নির্বাচন এগিয়ে যাচ্ছে, কিন্তু এরই মাঝখানে একটা খবর আমার জাস্ট একটু আগে মাত্রই সামনে আসলো আমার চোখে। সেটা হচ্ছে মনোনয়নপত্র নিতে এসে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতা। এই নেতা সারা মানে সে কোনো ছাত্রলীগের কোনো কমিটিতে ছিল না, কিছু ছিল না, গত 16 বছর সে এগুলো কোনো কিছুতেই নাই। কিন্তু সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সে ভোটে দাঁড়াতে চেয়েছিল, নির্বাচনে দাঁড়াতে চেয়েছিল। সে গোপালগঞ্জ গেছিল মনোনয়ন পেপার কিনতে, কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। এই যে একটা, এটাকে আপনি কিভাবে বলবেন? এটা তাহলে তো এই যে ইউনুস বলতেছে যে ফ্রি মানে একটা সর্বকালের না, স্মরণকালের সেরা নির্বাচন সে করবে, মানে কি এটা? বিশ্ব বাটপার ইউনুস তো মিথ্যাবাদী। সে তো বলেছিল যে সাংবাদিকরা আমাকে সমালোচনা করেছে, সাংবাদিকদের জেলে ঢুকে দিয়েছে। আর যে ছেলেটাকে আজকে অ্যারেস্ট করেছে বা যে লোকটাকে অ্যারেস্ট করেছে, সে স্বতন্ত্র প্রার্থী হয়ে আসবে। এই যে যে খবরটা এখনই যেটা পড়লে, এটা যদি সত্যি হয়ে থাকে, সত্যি তো এটা সত্যি হচ্ছে। না সত্যি, কারণ এটা 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 সত্যি, বিডিনিউজ 24 এসছে। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি। এই অ্যারেস্ট করার কারণ কি? সে গোপালগঞ্জ থেকে এসছে সেজন্য? যে গোপালগঞ্জ কি বাংলাদেশের মধ্যে না? গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, সেজন্য? এটা তো হতে পারে না। তার মানে এটা ফ্রি ফেয়ার ইলেকশন তো হচ্ছে না এখানে। এখানে তো বায়াসড ইলেকশন। এইভাবে তো ইলেকশন হয় না। একটা জনগোষ্ঠীকে বাদ দিয়ে, যার 60% লোক সাপোর্ট আছে, সেই জনগোষ্ঠীকে বাদ দিয়ে কি করে নির্বাচন হয়? এটা তো নির্বাচন নয়, একই একই অবস্থা। যে ইউনুস যেভাবে প্রধান উপদেষ্টা হয়েছে, ঠিক কিভাবে যেই ওই ছেলে খেলা ইলেকশন করবে, করে দেখ বলবে যে আমরা এই নির্বাচন করেছি। হ্যাঁ, তার মানে এই নির্বাচন আমি যেটা দেখতেছি, এটা অবৈধ নির্বাচন হবে। 96 সালে ফেব্রুয়ারিতে একটা ইলেকশন করেছিল তারা, ওটা টিকে নাই, এটাও টিকবে না আমার হিসাবে। যদি ইলেকশন যদি হয়, যে যা দেখতেছি মনে হচ্ছে করেই ফেলবে, যদি করেই ফেলে, আমার প্রথম থেকে একই ধারণা যেটা হবে না শেষমেশ। যদি হয়, তাহলে দেখবো যে এই যে যেই সরকার আসুক, কে আসবে আমি জানি না, ওটা আমার আমি প্রেডিকশন করতেও চাই না। যেই আসুক, সে বেশি দিন টিকতে পারবে না। এটা লিখে দিতে পারি আমি, এটা একদম লিখে দিতে পারি, সে বেশি দিন টিকবে না। কারণ তার টিকার ক্ষমতা থাকবে না। আর এই যে উগ্রবাদকে, যদি আওয়ামী লীগকে তারা যদি না আনে, আর উগ্রবাদকে যদি উস্কানি দিতেই থাকে ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, তাহলে দেখা যাবে যে এই নির্বাচনের সময় যে সহিংসতা হবে, সেটা মানে সব 54 বছরের মধ্যে কখনো কেউ দেখে নাই। মানে সহিংসতা আমাদের দেশের নির্বাচনের পরিপ্রেক্ষিতে সহিংসতা সবসময় হয়, এবং এটা অবধারিত। খালি আমাদের দেশে না, সাবকন্টিনেন্টে সবটা 3টা দেশেই হয়, আর শ্রীলঙ্কাতেও হয়। তো এই সহিংসতা যেভাবে বিস্তার করবে, বিকাশ করবে, সেটা কন্ট্রোল করার ক্ষমতা ইউনুসের নাই।
কারণ আর্মি কি করছে আমি জানি না, কারণ আর্মি ট্যাসিট সাপোর্টেই এরা টিকে আছে। আর্মি কালকে উঠে যাক, আওয়ামী লীগের ফিরে আসতে একদিনও লাগবে না। একদিনও লাগবে না। হুম। শের ভাই, আমি তো আহ, খুব ছোট্ট একটা শো করতে চাইলাম, কিন্তু তারপরেও একদম শেষ সময় আপনি আমাকে এটা বলেন, বাংলাদেশ ভারত তো আপনি অবস্থাটা খেয়াল করছেন, হ্যাঁ। ভারত ইনস্টিগেট করলো, বাংলাদেশ ইনস্টিগেট করলো, বাংলাদেশ শুরু করলো, বাংলাদেশ এখানে ভারতীয় দূতাবাসে হামলা করলো বা ভারতীয় দূতাবাসে বিক্ষোভ করলো। এখন সেটা ভারতেও দেখা যাচ্ছে, প্রথমে দিল্লিতে হয়েছে, এখন কলকাতা বাংলাদেশ মিশনের সামনে হয়েছে, এবং কলকাতা পুলিশ, দিল্লি পুলিশ অনেক ওখানে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে, মেরেছে, এরকম ছবিও দেখতে পাচ্ছি। তো ভারত বাংলাদেশ কি সম্পর্ক একদমই শেষ কূটনৈতিকভাবে? না, শেষ হয়নি এখনো। মানে ভারত, ভারত যেটা চাচ্ছে, ভারতকে উস্কা, একটা একটা লিমিট আছে তো, এদের দেয়াল পিঠে, পিঠটা ঠেকে গেছে দেয়ালে, এবং ভারতের জনগণ সহ্য করে গেছে এতদিন। এখন আমি দাঁড়িয়ে বক্তৃতা দিব, ভারতকে আমি শেষ করে ফেলবো আজকে, আমি ভারতকে অর্ধেক শেষ করে ফেলবো, অর্ধেক নিয়ে নেবো ভারতকে, ক্ষমতা নাই কিছু, ঢাল নাই তাল নাই, নিধিরাম সর্দার, সোজা কথা। সর্দার। মানে মুখের বুলি আছে, আমি বলে যাচ্ছি তো, এলাকা সহ্য করে গেছে। ভারত নীরব ছিল, কিছুই বলে নাই। কিন্তু যখন ভারতের ডেপুটি হাই কমিশনের চিটাগাং এ আক্রমণ হলো, ইট পাটকেল দিয়ে আক্রমণ করলো, যাই করুক আক্রমণ, আমার কাছে ওটাই কি আক্রমণ মনে হয়। এবং এই যে একটা জঙ্গি নেতা আছে হাসনাত আব্দুল্লাহ, সে তো যেভাবে দাঁড়িয়ে ভারতকে উস্কানি দিল, অন্য কেউ হলে এটার উত্তর দিত, কিন্তু ভারত সেটা দেয়নি। ভারত বৃহৎ দেশ, ভারত বলছে বাংলাদেশের ছোট দেশ। ভারত যেটা করবে, আমার ধারণা, পার্সোনাল ধারণা, ওই যে সেভেন সিস্টার্স যে হুমকি দেয় বারে বারে, ওই দেশগুলার যে উপরে যে দিনাজপুর রংপুর উপরে ছোট্ট এলাকাটা যে এনক্লেভটা আছে, ওই এনক্লেভটা তারা নিয়ে নিবে, পিরিয়ড। আর এদিকে আহ এই যে এনক্লেভকে নিয়ে নিতে চাইলে নিয়ে নিতে পারে। হ্যাঁ, নিয়ে নিবে, কারণ এর আগে তো এনক্লেভ নিয়েছিল, তালপট্টি ওই যে হাসিনা ফেরত এনেছিল। তারা শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে দেখতে পারে না তারা। তারা তাদের এর বিরুদ্ধে অনেক তারা ই করে যাচ্ছে, প্রপার নাম নিশ্চিহ্ন করতে যাচ্ছে তারা পৃথিবী থেকে, দেশ থেকে। কিন্তু ওনারা যে বাংলাদেশে যে উপকার করেছে, সেটা এক প্রথম উপকার উনি করেছেন বাংলাদেশকে স্বাধীন করে, বঙ্গবন্ধু তার নেতৃত্বে। দ্বিতীয়ত সে ভারতীয় আর্মিকে মার্চ মাসের মধ্যে চলে যেতে বলেছে। ডিসেম্বরে তারা নিল। কোন একটা দেশ যদি ক্যাপচার করে কেউ যুদ্ধ করে, সে সহজে সে দেশ থেকে যায় না। বঙ্গবন্ধুর ম্যাগনামিটির জন্য চলে গেছিল। এবং শেখ হাসিনা যখন এবার সরকার গঠন করলেন, নেত্রী, তখন উনি তালপট্টির থেকে আরম্ভ করে যে এনক্লেভ গুলা ছিল আমাদের, প্রতিটা এনক্লেভ গুলা উনি নেগোসিয়েট করে ধরে নিয়ে এসছেন। এখন এই এনক্লেভটা যদি চলে যায় ভারতের কাছে, সেটা জীবনও পাবে না ফেরত। কারণ ভারত করতে চায় না, কিন্তু যে প্রশ্ন করে ভারত এত সহজে নিয়ে নিবে, নিতে পারে, নিয়ে নেওয়ার সম্ভাবনা অনেক বেশি, এটা আমার ফোরকাস্ট। এবং এটাও আরেকটা যেটা আমি যে ইন্টারন্যাশনাল লিটারেচার পড়ে দেখতেছিলাম, সেখানে দেখতে পাচ্ছি যে চিটাগাং এর যে একটা পোর্শন থেকে আরম্ভ করে নোয়াখালীর একটা পোর্শন পর্যন্ত, ওই এনক্লেভটাও ভারতের আন্ডারে চলে যাবে, বা বারবার আন্ডারে চলে যাবে, মায়ানমার। তো আমাদের সার্বভৌমত্ব নিয়েই আমাদের প্রশ্ন এখন, দেশটা থাকে কিনা সেটাই প্রশ্ন। সেদিকে ইউনুসের কোনো খেয়াল নাই, এবং ইউনুস না, এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর তাদের কোনো খেয়াল নাই। তারা এই উগ্রবাদিতাকে উস্কাচ্ছে, যে উগ্রবাদিতা করে যদি আওয়ামী লীগকে ঠেকানো যায়, কারণ তারা জানে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাদের কেউ টিকবে না। কারণ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। যদিও আমি বলবো কিছু বছর পাঁচেক বা 18 সাল থেকে বলবো আমি, যে তারা জনবিচ্ছিন্ন হয়েছিল, সেই জনবিচ্ছিন্নতা এখন আস্তে আস্তে আরো এই 16 মাসে আরো স্ট্রং হয়েছে। আওয়ামী লীগ নিজেও কল্পনা করতে পারছে না তাদের প্রতি সমর্থন কতটা স্ট্রং এখন। সেই জন্য তাদেরকে এখন খুব স্ট্রং, যেসব সত্যকালের নেতা আছে, সুবিধাবাদী নেতা না, আমি কারো নাম বলতে চাই না, নাম বললে আমি অনেকের নাম বলতে পারি, স্পষ্ট উল্লেখ করে দিতে পারি, সেটা সবাই জানে। কিন্তু যারা সুবিধাবাদী আছে তাদেরকে এখন নেত্রী সহ যারা হাইকমান্ড চালাচ্ছেন, তাদের উচিত দলটাকে বাঁচানো। আমি চাই সরকারে আসার কোনো দরকার নাই এই মুহূর্তে, সরকার আসুক চাই না আসুক,
তারা রাজনীতি মাঠে যেন ফিরে আসে। তাদেরকে মাঠে আসতে হবে রাজনীতি করতে, রাজনৈতিক দল হিসেবে তাদেরকে স্ট্যাবলিশ রাখতে হবে। কারণ অনেকেই বলে, বদরুদ্দিন ওমর তো বলেছে মুসলিম লীগের মতো নিশ্চিহ্ন হয়ে যাবে। অলিয়াহাত না অলিয়া আহমদ কি একটা আছে ইয়েতে চিটাগাঙে, সে বলেছে আওয়ামী লীগ 100 বছরও আসবে না, শেষ, মুসলিম লীগ হয়ে গেল। কিন্তু আমি বলি তা না, কোনোদিনও হবে না। কারণ আওয়ামী লীগ এর অনেক এই নীরবতাই অনেকের ঘুম হারাম করেছে, এটা স্পষ্ট সবাই দেখতে পাচ্ছে। কারণ তারা ঘুমাতে পারছে না, এবং যার জন্য আওয়ামী লীগকে নিজেকে প্রশ্ন করতে হবে আমরা কিভাবে ফিরে আসবো। এই কর্মীরা এক পায়ে দাঁড়িয়ে, আমি আমি অনেক কর্মীদের কাছে ফোন পাই, অনেক কর্মীদের কাছে ইনবক্সে মেসেজ পাচ্ছি শত শত, যে স্যার আপনারা কিছু করেন, আমরা যে কিছু আমি বলছি আমি আর যা করবার আমি করে যাচ্ছি এখান থেকে। এখন তারা না হওয়ার তারা নিবে, কারণ আমি কাকু বোঝা চোখে বুদ্ধি দিতে যাবো না, তো তারা জানে তারা কি করেছে। যাদের উদ্দেশ্যে আমি বলতেছি সেসব নেতারা জানে, তার মধ্যে আমার কিছু বন্ধু বান্ধবও আছে, এবং বেশিরভাগই আমার জুনিয়র তারা, বা বয়সের দিক দিয়েও লেখাপড়ার দিক দিয়ে সব দিক দিয়ে তারা আমার জুনিয়র। তো তাদেরকে নিয়ে আসা এসেছিলেন আহ শেখ হাসিনা একটা কারণেই, যে তাদের দ্বারা একটা কাজ হবে। কিন্তু আমি আপার দোষ অতটা দিব না, কারণ আপার একটা মানুষ সরকার চালাচ্ছে এবং দলও চালাচ্ছে। তো উনি ভার দিল আমাকে, যে তুমি দেখো কিভাবে অর্গানাইজ করবা। আমি যদি না রেখে চুপচাপ বসে থাকি, আর যদি পানীয় শব্দ খেতে থাকি, পানীয় আর অন্য কিছু নিয়ে আমি ব্যস্ত থাকি, তাহলে তো হবে না। আমি অনেক কিছু উজ্জ্বল দিলাম আর রাখলাম এখানে, বুঝে জনগণ বুঝে যাচ্ছে আমি কি বলতে চাচ্ছি। তো তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্বগুলো সঠিকভাবে তারা পালন করেনি। অনেকে দায়িত্ব পালন করতে গিয়ে টাকা পয়সার আদান প্রদান করেছে, এবং আওয়ামী লীগের সেক্রেটারি হবে খুলনার একজন, যে সত্যিকারের নেতা তাকে বাদ দিয়ে যে টাকা দিয়েছে তাকে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার কোনো যোগ্যতাই নাই। সে তো তার ফ্যামিলি থেকে আওয়ামী লীগই করেনি। এটাও দেখে নাই অনেক নেতা বা দ্বিতীয় পর্যায়ের নেতারা, যে তার ফ্যামিলি রাজাকারের ফ্যামিলি না জামাতের ফ্যামিলি না সত্যিকারের আওয়ামী লীগের ফ্যামিলি। মানে কয়েক পরম্পরা ছিল দেখে নাই, সেটাও চেক করে শেষের দিকে শুরু করেছে, টু লেট। এটা প্রথম দিকে থাকা উচিত ছিল। আজকে যেসব বুদ্ধিজীবী, সাংবাদিক এবং আওয়ামী লীগের নেতারা এবং কিছু আমলারা যারা শেখ হাসিনার আপাকে সবসময় সাহায্য করে এসছেন, তারা জেলের মধ্যে আছে, তাদেরকে বের করে আনার জন্য আমাদেরকে একটা পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপ নেওয়ার আমি কোনো প্রয়াস দেখতেছি না, কারণ তারা তারা হারিয়ে যাবে। খালি তারা হারাবে না, এটা একটা মাল্টিপ্লায়ার এফেক্ট বলে আমাদের এই অর্থনীতিতে। মাল্টিপ্লায়ার এফেক্ট হবে, কারণ তাদের সাথে যে আরো 5 জন আসতো সত্যিকারের। তো আওয়ামী লীগকে যেটা করতে হবে বর্তমানে, সৎ, দৃঢ়বান পলিসিতে বিশ্বাসী এবং ডেডিকেটেড এই ধরনের তরুণ তরুণীদেরকে সামনে এগিয়ে আনতে হবে। তবে তোমার একটা কথা আমার খুব ভালো লেগেছিল আজকে বদরুল বাড়ির টক শোতে, যে বাড়ি যাওয়ার প্রশ্ন করছে যে নারী নেতৃত্বে এগিয়ে আসতে হবে, কারণ নারীরা হচ্ছে 51%, এবং নারীদেরকে সাবডিউ করার কিছু হয়নি। কারণ নারী যদি নেত্রী ভালো থাকে একজনের চাইতে, XYZ, একটা পুরুষ XYZ এর চাইতে যদি নারী ভালো থাকে, তাকেই ফলো করা উচিত এবং সেই নেতৃত্ব দিবে কি হবে না হবে। কারণ স্বয়ং নেতৃত্ব আর একজন নারী, এবং উনি নারী বান্ধব একটা ব্যবস্থা তৈরি করতে চেষ্টা করেছিলেন এসে। আর একটা কারণে আমাদের আওয়ামী লীগের পতনটা হয়েছে, একটা কারণ এটার মধ্যে আমি সত্যি কথা বলতে গেলে উপরে উনি হয়তো আমার উপর রাগ করবেন, আমি আপা শেখ হাসিনাকে অনেক লাইক করি, কিন্তু তারপরেও আমি বলবো ওনার একটা দোষ ছিল, বড় দোষ ছিল। উনি রাজনীতিবিদদেরকে একটু সরিয়ে দিয়ে আমলা নির্ভর হয়ে গেছিল। উনি আমলা নির্ভর হওয়াতে আমলারা সব দেশের আমলারা, ইভেন আমি যে দেশে থাকি, তুমি যে দেশে থাকো কানাডাতে, এই দেশে অস্ট্রেলিয়াতে যা বাড়ি থাকে, সব দেশের আমলারা তাদের নিজের স্বার্থ আগে বুঝে। কারণ আমি আমলাতন্ত্রের মধ্যে ছিলাম একসময় কানাডাতেই, আমি দেখেছি যে আমলারা তাদের নিজের স্বার্থটা আগে দেখে, তারপরে রাজনীতির স্বার্থটা, রাজনীতিটা পরে, রাজনীতিটা না, আগে আসে না কখনোই আমাদের কাছে। তো সুতরাং আপনার যে বড় ভুলটা ছিল, যেটা বঙ্গবন্ধু ছিল না, বঙ্গবন্ধু রাজনীতিবিদদের উপরই ছিল, যদিও রাজনীতিবিদরা কিছু বিট্রেও করেছে, কিন্তু রাজনীতিবিদের সাথেই ওনার উঠা বসা ছিল, রাজনীতিবিদকে উনি আগাতেন। আমরারা তার এখানে আমরারা হয়ে গেল আপার হ্যান্ড, রাজনীতিবিদ হয়ে গেল সেকেন্ড হ্যান্ড, মানে সেকেন্ডারি।
প্রায়োরিটি আসলে আপনাদের এইখানে এই নীতিচার থেকে বেরিয়ে আসতে হবে আওয়ামী লীগকে একটা অনেক সম্পূর্ণ ভাবে। ওকে, আজকে অনেক এই পর্যন্ত রাখি। আজকে এই পর্যন্তই, আবার আমরা কথা হবে, এরকম বসে জয় যাবো আমরা। বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জয় বাংলা, শেখ হাসিনা। জয় বঙ্গবন্ধু, বন্ধুরা, আবারও কথা হবে।